দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এজালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওতে আমি তোমাদের সেরাদের গল্প শোনাবো। সেরাদের গল্প বলতে তোমরা হয়তো আগামী বছর এই দিনে মাধ্যমিক পরীক্ষা দিবে, কিন্তু যারা বিভিন্ন বছরে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, কে কত নম্বর কীভাবে পেয়েছে, তাদের ওপিনিয়ন, কি করলে ভালো তারা রেজাল্ট করতে পারবে, তোমাদের প্রতি তাদের পরামর্শ, এগুলি সব কিছু নিয়ে তোমাদের এই টোটাল প্রশ্নটি সলভ দেখাবো। তো প্রথমেই আমরা একটু সেরাদের গল্প দেখব, কিন্তু তার আগে আজকের যে আলোচনা করব সেই প্রশ্নটা দেখে আসি। সেই প্রশ্নটা হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুলের একটা প্রশ্ন। এই টোটাল প্রশ্নটি আমি কিন্তু ধাপে ধাপে সমাধান করে এবং বিশ্লেষণ করে দেখাবো। যাই হোক, সেরাদের গল্প দেখব। মাধ্যমিকে প্রথম 2025 সালে এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন, যেটা রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর ছিল 696, 700 মার্কের মধ্যে, মানে 4 মার্ক কম পেয়েছে। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার। আদৃত সরকার বলেন, পরীক্ষায় ভালো করবো এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমে থাকবো, তবে রাজ্যে প্রথম হবো এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাধা ধরা সময়ের রুটিন ছিল না, তবে প্রতিদিনই পড়েছি যতটুকু ইচ্ছে করতো। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা দিদি শিক্ষকরা সবসময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়েই পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানারও বেশ কিছু টিপস। সে বলে, বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। এই ছিল আদ্রিতার কথা এবং আদ্রিতার গল্প। এরপরে আমরা যদি দেখি 2024 সনে যে চন্দ্রচূড় রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিকে ফার্স্ট বয় কুচবিহারের চন্দ্রচূড়, শ্রেণীর মোট প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 693। ও কিন্তু অঙ্কে, জীবনবিজ্ঞান এবং ভূগোল এতে 100-র মধ্যে 100 পেয়েছে। বাকি বিষয়গুলোর মধ্যে বাংলা ইংরেজিতে 99 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। ইতিহাস ও ভৌতবিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর 98 এবং 97। তা আজকে ভৌতবিজ্ঞানের আলোচনা হবে, কিন্তু দেবদত্তা মাঝি যদি দেখো 2023 সালে তার যে প্রাপ্ত নম্বর সেটা শুধু 2টা সাবজেক্ট বাদে বাকি সবগুলিতেই 100 মার্ক। যেমন এখানে ভৌতবিজ্ঞানে দেখতে পাচ্ছ তোমার 100 মার্ক। আজকে আমার ভৌতবিজ্ঞান আলোচনা, তাই আমি ভৌতবিজ্ঞানকেই দেখাচ্ছি। যাই হোক, তোমাদের বলবো এরকম আরও আমি বিভিন্ন ধরনের শিক্ষামূলক তোমাদের এরকম পোস্ট দেবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি এবার দেখব টাকি গভর্নমেন্ট হাই স্কুল, যেটা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। তাহলে আমরা একটু বড় করে দেখি। যেমন প্রথমে বলছি, গ্রিন হাউস গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি। এরকম করে 2 মার্ক, 3 মার্ক, এরপরে 4 মার্ক, এরকম করে সম্পূর্ণ প্রশ্ন আমরা দেখব। তাই প্রথমেই দেখব 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ। গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটার অবদান সবচেয়ে বেশি। কোন গ্যাসটার অবদান আমরা যদি দেখি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটির অবদান। অপশন কেন? নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন এবং কারণ সর্বাধিক নিশ্চিত প্রধান কারণ। কাজেই জলীয় বাষ্প, এই ডিটেলসটা তোমরা পড়ে নেবে, কারণ এটাও যদি আমি ব্যাখ্যা দিই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ হলে এর আয়তন কত হবে? এর আয়তন যদি আমরা দেখি, বলছে এর সূত্র অনুসারে পি ইজ সমান, এই যে এটা 1/v, চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক। অর্থাৎ যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে একটা দ্বিগুণ হলে একটা অর্ধেক হয়ে যাবে, কাজে উত্তর হবে অর্ধেক। এরপরে একের তোমার 3, পদার্থ কোন তড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখানে এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, এরকম বিভিন্ন ধরনের রশ্মি আছে। আসলে বেতার তরঙ্গ যেটা আছে, তাহলে সঠিক উত্তর ডি, তরঙ্গ দৈর্ঘ্য কম। গামা রশ্মি, এক্স রে রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, রেডিও বা বেতার তরঙ্গ। ঠিক আছে। এরপরের প্রশ্ন 1-4। 1-4 কি বলছে? চোখের সূক্ষ্ম দৃষ্টি সমস্যার সংশোধনে ব্যবহৃত লেন্স হচ্ছে কি? এটা হচ্ছে তোমার অবতল লেন্স, কারণ সূক্ষ্ম দৃষ্টি বা মায়োপিয়া, দূরের বস্তু ঝাপসা সংশোধন হয় অবতল লেন্স দিয়ে। কাজে উত্তর হবে অবতল লেন্স, ডি নম্বর। এরপরের প্রশ্ন হচ্ছে, চোখের আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্নাবের মধ্যে দিয়ে প্রতিসরিত হলে পার্শ্ব সরণের পরিমাণ কিসের উপর নির্ভর করে? পার্শ্ব সরণের পরিমাণ হচ্ছে সবগুলো অপশন, যেটা আলোর বেগ, মাধ্যমের উপাদান, আপাতন কোণ, প্রদত্ত সবকটি। এরপরের প্রশ্ন হচ্ছে,
হচ্ছে তোমার পদার্থ কোনটি সন্ধিগত মৌলের উদাহরণ নয়, অর্থাৎ তোমার 1-6 নম্বর লোহা এরকম বলেছে। তাহলে পদার্থ হচ্ছে জিঙ্কটা সন্ধিগত না কেন, এবং সন্ধিগত যেমন আয়রন ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে, তাই এটি সন্ধিগত মৌল। কিন্তু জিঙ্ক হচ্ছে উভয় অবস্থায় ডি অরবিটাল পূর্ণ আংশিক পূর্ণ ডি অরবিটাল নেই, তাই এটা সন্ধিগত মৌল নয়। এরপরের প্রশ্ন, পদার্থ কোন যৌগের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? এখানে যদি যৌগগুলি দেখি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, তাহলে উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইড কেন, এখানে কিন্তু ব্যাখ্যা সবগুলি দিয়ে দিয়েছি। লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, লিথিয়াম প্লাস, হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন মাইনাস। হাইড্রোজেনের বহিঃকক্ষে মাত্র 2টি ইলেকট্রন, অষ্টক পূরণ হয় না, তাই এটা ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয়? তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমে, আসলে এই কারণে এটা হ্রাস পায়। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি কি? যদি আমরা বলি বায়োগ্যাসের প্রধান উপাদান, বায়োগ্যাস উৎপন্ন গোবর, জৈব বর্জ্য, কৃষিজ আবর্জনা ইত্যাদি অবায়বীয় পচনের ফলে এই প্রক্রিয়ায় জীবাণু গ্যাস তৈরি হয়। তাহলে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প, এগুলি হচ্ছে গ্যাস এবং আনুমানিক পরিমাণ। এরপরে আমরা যদি পরের উত্তরটা চলে যাই, বয়েলসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র কেমন হবে? হ্যাঁ, বয়েলসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র যদি বলি, বয়েলসের সূত্রে তাপমাত্রা ধ্রুব থাকে, কাজেই বয়েলের সূত্র কি বলে? পি ইজ প্রপোর্শনাল টু 1/v। এখানে কিন্তু টি এর সাথে সম্পর্ক নাই, কারণ টিটা কনস্ট্যান্ট, পরিবর্তন হয় চাপ ও আয়তন, স্থির থাকে তাপমাত্রা, তাই ভিটি গ্রাফ বয়েলের সূত্রে আঁকা যায় না। আর যদি আঁকাও যায় তাহলে চিত্রটা হবে এরকম, যে এরকম, এই তারপরে এরকম ধ্রুব যেহেতু, ঠিক আছে। এরপরের প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের পরম উষ্ণতা কিসের উপর নির্ভর করে? গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তির উপর নির্ভর করে। আমাদের 1 মার্কের প্রশ্ন, আমি ডিটেলসে আলোচনা দিচ্ছি, এগুলি কিন্তু লিখতে হবে না। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/kT, অর্থাৎ গতিশক্তির উপর এর পরম উষ্ণতা। এরপরের প্রশ্ন, যেটা কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে? 2-5 বায়ুর তুলনায়, হ্যাঁ 2-5 হচ্ছে আমরা দেখেছি এই যে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসংখ্য 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসংখ্য কত? আমরা যদি দেখি যে প্রতিসারাঙ্ক পারস্পরিক সম্পর্ক, এই যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রিসপেক্ট টু গ্লাস, তাহলে উল্টে যাবে, গ্লাস উইথ রিসপেক্ট টু, তাহলে যা থাকবে তার উল্টো হবে। 1.5 সেটা হয়ে যাবে 1.5, 1/1.5 অর্থাৎ 2/3। এরপরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন হচ্ছে আলোর বিক্ষেপণ বলতে কী বুঝো? যখন সাদা আলো কোনো মাধ্যমে বা সূক্ষ্ম কণার সঙ্গে সংঘর্ষে পরে বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়ে চারিদিক ছড়িয়ে যায়, সেই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। এরপরের প্রশ্ন বলছে কি যে তোমার এই অথবার প্রশ্নে বলেছে, এবার 2-6 লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। লেন্সের মধ্যে দিয়ে যাওয়া যে রশ্মি বিচ্যুতি না হয় সোজা চলে যায়, সেই বিন্দুই আলোক কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মির দিক পরিবর্তন হয় না, এটি লেন্সের মধ্যবিন্দুতে থাকে। পরের প্রশ্ন হচ্ছে কি কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না? আমরা যখন আলো প্রতিফলিত হয় তখন স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। আমার কিন্তু উত্তরটা এখানেই, কিন্তু আমি পরে বিস্তারিত বিশ্লেষণ পরে দেখিয়েছি, যারা দেখবা বুঝতে পারবে না তারা বিশ্লেষণ দেখলে বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে কি কোন ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কোন পরমাণুটির আকার ছোট? ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে দেখা যাচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে, পরমাণুর আকার কমে। এর মধ্যে মূলত অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ডানে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে আমরা 3 নম্বরের প্রশ্ন চলে যাব। ওজোনের স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা সংক্ষেপে লেখো। মিথেন হাইড্রেট কি? তাহলে তোমার অণুতে কার্বনের পরিমাণ দুটির মধ্যে কি ধরনের সমযোজী বন্ধন বর্তমান? একটা হয়ে গেছে দ্বিবন্ধন বর্তমান, C2H4 ইথেন কার্বনের মধ্যে। এরপর আমরা চলে যাব যেটা 1 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন বিজ্ঞানী প্রথম সমযোজী বন্ধনের ধারণা দেন? গিলবার্ট এন লুইস। হ্যাঁ, আমরা আর ডিটেলস যাব না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখব, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা সংক্ষেপে লেখো। মিথেন হাইড্রেট কি? তাই সিএফসি গ্যাস সূর্যালোকের প্রভাবে ভেঙে ক্লোরিন পরমাণু মুক্ত করে, যা ওজোন অণুকে ভেঙে দেয়। সিএফসি আল্ট্রাভায়োলেট আলো। তারপরে
ক্লোরিন মুক্ত। এরকম করে এটি সিএফসি ফলে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়। মিথেন হাইড্রাইড হচ্ছে মিথেন হাইড্রাইড হলো বরফের মধ্যে দিয়ে আবদ্ধ মিথেন গ্যাসের যৌগিক রূপ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, পিভি সমান এনআরটি সমীকরণে আর এর মাত্রা এবং এসআই এককটি লেখো। তাহলে পিভি সমান এনআরটি, আর এর মাত্রা হচ্ছে আর সমান পিভি বাই এনটি। এখন পি এর মাত্রা এম, এল ইনভার্স, টি ইনভার্স 2, ভি এর মাত্রা হচ্ছে এল 3, তাই আর সমান হবে সবগুলি মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে যে পার মৌল পার কেলভিন এভাবে, ঠিক আছে। এরপরে তোমার কি হলো এসআই একক লেখো, আমরা দিয়েছি। এরপরের প্রশ্ন, দন্ত চিকিৎসক কী ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন? দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করেন কারণ দাঁতকে দর্পণের ফোকাসের ভিতর রাখলে অবতল দর্পণ সোজা ও বড় বিবর্ধিত প্রতিচ্ছবি তৈরি করে। এতে দাঁতের ক্ষুদ্র গর্ত, ফাটল বা সমস্যা স্পষ্টভাবে দেখা যায়, ফলে চিকিৎসা সহজ হয়। অবতল দর্পণে আলো সামনে কেন্দ্রীভূত হয়, তাই মুখ ভালোভাবে আলোকিত হয়, তাই দাঁতের সূক্ষ্ম পরীক্ষা ও চিকিৎসার জন্য অবতল দর্পণই সবচেয়ে উপযোগী। এরপর অসীমে অবস্থিত কোনো অসংকীর্ণ বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা হচ্ছে যদি বলি অসীমে অবস্থিত অসংকীর্ণ বস্তু দূরের বস্তু থেকে আগত আলোক রশ্মিগুলো প্রায় সমান্তরাল হয়। অবতল দর্পণের ক্ষেত্রে এই সমান্তরাল রশ্মিগুলো অবতল দর্পণে আপতিত হলে প্রতিসরণের পর দর্পণে ফোকাসে মিলিত হয়। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের সামনে ফোকাস বিন্দুতে। গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বাস্তব, অর্থাৎ পর্দায় ধরা যায় উল্টো, অত্যন্ত ক্ষুদ্র বিন্দুর বৎ, দর্পণের সামনে ফোকাসে অবস্থিত। এরপরের প্রশ্ন যদি আমরা বলি সেটা হচ্ছে কি, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে গুরুত্ব কি? তা মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ, মোজলে এক্স রে স্পেকট্রাম নিয়ে বিভিন্ন মৌল পরীক্ষা করে। দেখেন যে মৌলের প্রকৃতি পরিচয় নির্ধারিত হয় তার পারমাণবিক সংখ্যা দ্বারা, পারমাণবিক ভর দ্বারা নয়। তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন এক্স রে রশ্মির কম্পাঙ্ক ইজ প্রপোর্শনাল টু পারমাণবিক সংখ্যা জেড, অর্থাৎ প্রতিটি মৌলে একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা থাকে, এই পারমাণবিক সংখ্যা ক্রমানুসারে বাড়ে। মোজলের পরীক্ষার মূল বক্তব্য। এরপরে তারপরের যে দুটো মেন্ডেলিভ পর্যায় সারণীর ত্রুটি সংশোধন ত্রুটি সংশোধনের যে মেন্ডেলিভ তার মৌল পারমাণবিক ভরের মাধ্যমে তোমরা এতটুকু লিখে দেবে। এরপরের যে গুরুত্ব যেটা, এরপরের প্রশ্ন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী যৌগ ব্যাখ্যা করো। অ্যামোনিয়া সমযোজী যৌগ এবং ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী। এখন বিস্তারিত, অ্যামোনিয়া কেন সমযোজী? নাইট্রোজেন অধাতু এবং হাইড্রোজেন অধাতু প্লাস অধাতু একত্রে যুক্ত হয়ে সাধারণত ইলেকট্রন ভাগাভাগি করে। কি ঘটে? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5 এবং প্রতিটি হাইড্রোজেন ভ্যালেন্স ইলেকট্রন 1। নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সঙ্গে 2 জোড়া ইলেকট্রন ভাগ করে, ফলে 3টি সমযোজী বন্ধন গঠিত হয়, তাই অ্যামোনিয়া একটি সমযোজী যৌগ। ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী। কেন ক্যালসিয়াম অক্সাইড গঠিত হয়েছে? ক্যালসিয়াম ধাতু এবং অক্সিজেন অধাতু, ধাতু এবং অধাতু একত্রে যুক্ত হলে সাধারণত ইলেকট্রন স্থানান্তরিত হয়। ক্যালসিয়াম তার 2টি ইলেকট্রন দান করে, ক্যালসিয়াম 2+ এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে, O2- বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হয়, তাই ক্যালসিয়াম একটি তড়িৎযোজী যৌগ। সুন্দর একটা উত্তর। এরপরের প্রশ্ন কি হচ্ছে, আয়নিক যৌগ আয়ন থাকা সত্ত্বেও কঠিন অবস্থায় এদের তড়িৎ পরিবাহিতা খুব কম, অথচ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িতে সুপরিবাহী হয় কেন? আমরা যদি বলি আয়নিক যৌগ থেকে থাকে ধনাত্মক আয়ন এবং ঋণ আয়ন। কঠিন অবস্থায় আয়নগুলো একটি সুশৃঙ্খল ক্রিস্টাল জালিকার মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তারপরে তড়িৎ পরিবাহিতা কম, যাই হোক, কিন্তু কঠিন অবস্থায় চলাচল করতে পারে, ফলে তড়িৎ পরিবাহিতা ঘটতে পারে। জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় কী ঘটে? আয়নিক যৌগ জলেতে দ্রবীভূত হলে যৌগটি আয়নে বিভক্ত হয়, যেমন সোডিয়াম এবং ক্লোরিন। এই আয়নগুলো জলীয় মাধ্যমে স্বাধীনভাবে চলাচল করতে পারে, ফলে মুক্ত আয়ন চলাচলের জন্য তড়িৎ প্রবাহ ঘটে, তাই দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ তড়িৎ পরিবাহী। পরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কি, এটা হচ্ছে গ্রুপ কোনটা? দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথলিনের মধ্যে পার্থক্য লেখো। দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথলিন। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ আর ন্যাপথলিন একটি সমযোজী যৌগ, তাই তাদের ভৌত ধর্মে স্পষ্ট দেখা যায়। ভৌত ধর্ম গলনাঙ্ক খুব বেশি, তড়িৎ পরিবাহিতা গলিত ও জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, এটা কম, তড়িৎ পরিবাহী নয়। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি? অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। শুষ্ক বায়ু চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন? তাহলে অ্যাভোগাড্রোর সূত্রের সমান তাপমাত্রা ও সমান চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে। ধরি কোনো গ্যাসের আয়তন V, অনুসংখ্যা N, তাপমাত্রা ও চাপ ধ্রুব, অ্যাভোগাড্রো V is proportional to N অথবা V = Kn। এখানে Vn = m/n, অণুর সংখ্যা is proportional to ভরের পরিমাণ, মৌলের ভর। সুতরাং এই সবগুলি কম্বাইন করলে V is proportional to m/m, এটি অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ।
এরপরে আমরা দেখব শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু হালকা কেন। শুষ্ক বায়ু গঠন প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, গড় মূলের ভর যেটা দেওয়া আছে। আর্দ্র বায়ু জলীয় বাষ্প H2 এবং জলীয় বাষ্পের মোলার ভর 18। কারণ বিশ্লেষণ জলীয় বাষ্পের মোলার ভর 18 এবং শুষ্ক বায়ুর মোলার ভর 29। জলীয় বাষ্প ঢুকলে ভারী নাইট্রোজেন অক্সিজেন অণুর কিছু অংশ হালকা এবং H2 অণু দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে বায়ুর গড় মূলের ভর কমে যায়। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে সমান তাপমাত্রার সাথে সমান আয়তনে শুষ্ক আর্দ্র বায়ুতে অণুর সংখ্যা সমান, কিন্তু আর্দ্র বায়ুতে হালকা অণু বেশি, মোট ভর কম, তাই আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা। এরপরের প্রশ্ন, অক্সিজেনের উষ্ণতায় ও 0 ডিগ্রি উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলো, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? তো এখানে আমরা যদি P1 V1/T1, P2 V2/T2, T1 0 ডিগ্রি মানে 273 কেলভিন, P2 সমান 2P, V2 সমান V1/2 মানগুলি বসিয়ে দিলে T2 হবে 273 কেলভিন। এরপরের প্রশ্ন হচ্ছে একটি প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ক্ষেত্রে প্রমাণ করো ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A। তাহলে এই ক্ষেত্রে তোমার এই যে একটা প্রমাণ দিয়েছি, আর একটা প্রমাণ এখানে ছবি দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। এরপরের উত্তর যেটা সেটা হচ্ছে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলতে বুঝে এর মান তোমার তরঙ্গদৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হয়, পরম প্রতিসরাঙ্ক মান 1 হতে পারে কি না। তাহলে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত গাণিতিক পরম প্রতিসরাঙ্ক C/F, যেখানে পরম প্রতিসরাঙ্ক এই পরম প্রতিসরাঙ্ক মান আলোর তরঙ্গদৈর্ঘ্য কীভাবে নির্ভর করে। V সমান F ল্যামডা, এখানে আলোঙ্ক কম্পাঙ্ক পরিবর্তিত থাকে। পরম প্রতিসরাঙ্ক N সমান C/V, আবার V সমান F ল্যামডা, এখানে মানটা বসলে N ইজ প্রপোর্শনাল টু 1/λ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে প্রতিসরাঙ্ক কম, তরঙ্গদৈর্ঘ্য কম হলে প্রতিসরাঙ্ক বেশি। পরম প্রতিসরাঙ্ক মানে 1-এর কম হতে পারে কি? সাধারণ মাধ্যমের ক্ষেত্রে শূন্যস্থানে আলোর বেগ সর্বাধিক, কোনো মাধ্যমে আলোর বেগ এর চেয়ে বেশি হতে পারে না, কারণ N = C/V, যেটা 1 থেকে বড়। সাধারণ পদার্থের ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্ক 1-এর কম হতে পারে না। এরপরের প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে একটি দীর্ঘ বস্তুর সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্রটি তোমরা একটা ডিটেলস দেখবে। এখানে উত্তল লেন্সের কখন এই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, উত্তল লেন্সের প্রধান প্রকাশ, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমি কিন্তু বস্তু দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। চিত্রটাও আমি এখানে দিয়ে দিয়েছি, চিত্রটা দেখে তোমরা ক্লিয়ার কনসেপ্ট পাবে। পরের প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কোণ। আমি কিন্তু এর আগের ভিডিওতে এই প্রশ্ন নিয়ে বিশাল আলোচনা করেছি, তোমরা শুধু এই উত্তরটা ভালো করে দেখে নাও। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। এরপরের প্রশ্ন, সর্বশেষ কোন মূলের পরমাণু আয়নাইজেশন শক্তি বলতে বুঝো ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু দ্বারা আয়নাইজেশন শক্তি তুলনামূলক বেশি। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন, এই হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান নিয়ে আরও ডিটেলস ব্যাখ্যা দিয়েছি এখানে। এরপরে যেটা বলছি কোনো মূলের পরমাণুর, সেটা হচ্ছে যে কোনো মূলের পরমাণুর স্বতন্ত্র নিরপেক্ষ পরিমাণ দুর্বলভাবে আবদ্ধ একটি ইলেকট্রন সম্পূর্ণভাবে অপসারণ করতে ন্যূনতম শক্তি প্রয়োজন, তাকে ওই মূলের আয়নাইজেশন শক্তি বলে। এভাবে আয়নাইজেশন শক্তির প্রভাবীকরণ কারণের ব্যাখ্যা সম্পূর্ণটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। আশা করি তোমরা যদি নিরিবিলি সুন্দর করে পড়ো তাহলে এইগুলি সম্পূর্ণ বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।